সেন্ট্রাল গভর্নমেন্টেরই দুটো চাকরি, একটা হলো ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং সার্ভিস বা এমটিএস। এই যে দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষারই যোগ্যতা কি? ক্লাস 10 পাস, রাইট? এবার এই দুটো পরীক্ষার মধ্যে তোমাদের জন্য কোনটা সুটেবল হতে পারে, তোমরা কোন পরীক্ষাটাকে টার্গেট করবে, কোন পরীক্ষায় কি টাইপের সিলেবাস আসে, কোন পরীক্ষার স্যালারি কিরকম, কোন পরীক্ষায় আমাদের এক্সাম প্যাটার্ন কিরকম, আমাদের যে চাকরি, আমরা চাকরি কেন করি? যাতে আমাদের কেরিয়ারে একটা গ্রোথ আসে, আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারি, তাই জন্যই আমরা সকলে চাকরির জন্য উঠে পড়ে লাগি, এবং সেটা যদি কেন্দ্রীয় সরকারি চাকরি হয় একেবারেই। তো এই দুটো পরীক্ষা যেখানে তোমাদের যোগ্যতা লাগছে মাত্র ক্লাস 10 পাস, তারপরেই তোমরা অ্যাপিয়ার করতে পারবে। এবং আমরা যদি দেখি 18 থেকে 25 বছর এমটিএস এর জন্য, আর আইবিতে 18 থেকে 27 বছর। তো এই দুটো পরীক্ষা তোমরা কোনটাকে ফোকাস করবে, তোমাদের কেরিয়ারের জন্য বেছে নেবে, এবং ভবিষ্যৎ এই দুটো পরীক্ষার কি, তোমরা যদি আইবিএসএ হিসেবে নিজেদের কেরিয়ার গঠন করো তাহলে তোমাদের ভবিষ্যৎ কি হতে পারে, এবং তুমি যদি এসএসসি এমটিএস হয়ে পদে চাকরি পাও তাহলে তোমার ভবিষ্যৎ কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ডিটেলে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তাই জন্যই আজকে আসা। অনেকেই হয়তো কনফিউজড হয়ে আছো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। তো চলো শুরু করছি আজকের সেশন। আমি তোমাদের সাথে রয়েছি অয়ন্তিকা ম্যাম, এবং ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল। শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। তো চলো আমরা জেনে নিই যে আইবিএসএ ভার্সেস এসএসসি এমটিএস নাকি এরা একে অপরের পরিপূরক, কোনটা, এবং তোমাদের জন্য বেস্ট জব কোনটা হতে পারে। চলো, তো ফার্স্টেই আমি তোমাদেরকে বলে দিই যে এখানে আমাদের লেভেল, এক্সাম বডি, মিনিমাম কোয়ালিফিকেশন আর সিলেকশন স্টেজ কি কি আছে। তো যদি আমরা লেভেলের দিকে দেখি, এসএসসি এমটিএস হচ্ছে আমাদের একটা নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল পদে আমাদের চাকরি, এবং সেখানে গ্রুপ সি পদে তোমরা চাকরি পাবে, রাইট? আইবিএসএ যেটা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, এখানেও তোমাদের গ্রুপ সি পদেই তোমরা চাকরি পাচ্ছ, এবং এটাও নন গেজেটেড। বোঝা গেল? কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, এখানে তুমি ডিরেক্টলি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাজ করছো, যেটা এসএসসির ক্ষেত্রে বা এসএসসি এমটিএস এর ক্ষেত্রে নয়। এখানে কোনো পার্টিকুলার মিনিস্ট্রির আন্ডারে তুমি কাজ করছো না, যেটা তোমাকে আইবির ক্ষেত্রে করতে হচ্ছে। ঠিক আছে, প্রথম পার্থক্য এটা। সেকেন্ড হচ্ছে এক্সাম বডি যদি দেখি, তো স্টাফ সিলেকশন কমিশন এটা তোমাদেরকে মানে এই পরীক্ষাটা নিচ্ছে, এবং এর আন্ডারেই তোমরা চাকরি পাচ্ছ। অপরদিকে যদি আমরা দেখি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে রয়েছে আমাদের আইবি, অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু ডিরেক্টলি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে, এবং তুমি যদি ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পাও তাহলে তুমি ডিরেক্টলি এমএইচ এর আন্ডারে চাকরি করছো। ঠিক আছে, এবং তোমরা এখন প্রত্যেকেই জানো যে এসএসসি কি অবস্থা হচ্ছে, আন্দোলন চলছে, চারদিকে দুরবস্থা। সেই জায়গায় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের আইবিএসএ এখন মানে এখন বলতে না, এটা বরাবরই এবং ভবিষ্যতেও এটা থাকবে যে এই জায়গাটা কিন্তু স্থিতিশীল, যেহেতু এটা ডিরেক্টলি একটা মিনিস্টেরিয়াল পদের চাকরি। ঠিক আছে, মিনিমাম কোয়ালিফিকেশন দুটোতেই আমাদের ক্লাস 10 পাস, তো এটা নিয়ে আমাদের কোনো ডিবেট নেই। সিলেকশন স্টেজ যদি আমরা দেখি, এসএসসি এমটিএস এ আমাদের কোনো ইন্টারভিউ হয় না, সিবিটি 1 হয়, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, কিছু স্পেশাল পোস্ট যেমন হাওলদারের পোস্টে ফিজিক্যাল একটা টেস্ট হয়ে থাকে। আইবিএস এর যদি কথা বলি, তো এখানে আমাদের সিবিটি 1 হবে, যেখানে টিয়ার 1 হচ্ছে, টিয়ার 2 হচ্ছে, তারপরে ইন্টারভিউ হচ্ছে, এবং দেন ফাইনাল মেরিট লিস্ট
বেরোচ্ছে। তো এগুলোর সম্বন্ধে ডিটেল আমি ভিডিও করে দিয়েছিলাম, আর আমি ডিটেলে যাচ্ছি না, জাস্ট তোমাদের সিলেকশন স্টেজ কতগুলো স্টেজে তোমার সিলেকশন হবে সেটা বলে দিলাম। এখানে ইন্টারভিউ থাকে না, এখানে থাকে, এখানে ফিজিক্যাল টেস্ট থাকে কিছু পদের ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে কোনো ফিজিক্যাল টেস্ট থাকে না। কিন্তু এখানেও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড রয়েছো বা ফিজিক্যালি চ্যালেঞ্জড রয়েছো তারা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবে না। তার কারণ আইবিএসএতে কিছু ফিল্ড ওয়ার্ক থাকে, দৌড়াদৌড়ি ছোটাছুটির কাজকর্ম। তার মানে এটা না যে মাঠে দৌড়াতে হচ্ছে, একেবারেই না। দৌড়াদৌড়ি বলতে ধরো তোমাকে কোনো ডকুমেন্ট, কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিস থেকে ওই অফিসে নিয়ে যেতে হবে, তোমাকে কারোর গাইড হয়ে যেতে হবে, এই যে বিষয়গুলো থাকে এখানে একটু তৎপরতা কাজে লাগে। তাই জন্য এখানে এই পদে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসনস তারা এই পরীক্ষায় এলিজিবল হচ্ছ না। এটা একদম এই আইবিএস এর অফিসিয়াল নোটিফিকেশনেই বলে দেওয়া আছে। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার? এবং আরেকটাও কথা বলি, এখানে কিন্তু কোনো ফিজিক্যাল টেস্ট হয় না আইবিএস এতে। নেক্সট যদি আমরা দেখি, যদি পে স্কেলের দিকটা দেখি এবং কি কি বেনিফিট আমরা পাচ্ছি এই চাকরির জায়গা থেকে। সবার প্রথমেই আমরা কেন চাকরি খুঁজি? কারণ যাতে আমাদের কাছে হাতে একটা মাসের শেষে টাকা আসে এবং সেই টাকায় আমাদের পরিবার চলবে, সেই টাকায় আমার শখগুলোকে আমি পূরণ করব, আমার রুটি রোজগার সমস্ত কিছু, আমাদের ভবিষ্যৎ সমস্ত কিছু এই চাকরির শেষে বা আমরা যে টাকা পাচ্ছি তার উপরেই ডিপেন্ড করে। এটা মানে খুব সোজা কথায় আমরা প্রত্যেকেই কিন্তু এটার জন্যই চাকরি খুঁজি। তো সেখানে পে লেভেলে যদি আমরা দেখি, তো পে লেভেল 1 এর গ্রেডে আমরা এসএসসি এমটিএস কে দেখতে পাবো, যেখানে 7th সিপিসি তে তুমি পাচ্ছ। এবং আইবিএস এর ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু পে লেভেল 3 তে তুমি পাচ্ছ, যেখানেও 7th সিপিসি। ঠিক আছে, এইবার বেসিক পে মানে চাকরি পাওয়ার পরে তোমাদের যখন ট্রেনিং হবে, তোমাদের যখন সেই প্রথম একদম বেসিক হ্যান্ড পে তুমি কত পাচ্ছ, 18,000 টাকা থেকে শুরু হচ্ছে এমটিএস এর। আর আইবিএস এতে সেখানেই 21,700 টাকা পার মান্থ তোমার স্যালারি বেসিক পে শুরু হচ্ছে। ইন হ্যান্ড তুমি কত পাচ্ছ? ইন হ্যান্ড যদি আমি দেখি এখানে 18,000 থেকে 22,000 পার মান্থ। যখন তোমার ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়ে গেল, তুমি পার্মানেন্ট হয়ে গেলে এবং তোমার যখন ইন হ্যান্ড পেমেন্ট আসতে শুরু করলো, সেই টাইমে 18,000 থেকে 22,000 পার মান্থ তুমি স্যালারি পাবে। সেই জায়গায় যদি আইবিএস এর কথা দেখি, এখানে কিন্তু 25,000 থেকে 35,000 পার মান্থ তোমার ইন হ্যান্ড পে হবে এবং এই স্যালারিটা তোমার 69,000 পর্যন্ত ইনক্রিজ করতে পারে। ঠিক আছে, আইবিএস এতে আমি এটা স্টার্টিং স্যালারি বলছি, কিন্তু সেটা হাইয়েস্ট পর্যন্ত যেতে পারে প্রায় 70,000-এর মতো। ওকে, এবার যদি আদার বেনিফিটের দিক থেকে আমি দেখি, মানে স্যালারি ছাড়াও যে সমস্ত অ্যালাওয়েন্সেস গুলো আমাদের দেওয়া হয় কেন্দ্রীয় সরকার থেকে, সেক্ষেত্রে ডিএ, এইচআরএ, টিএ, পেনশন এগুলো আমরা এসএসসি এমটিএস এ পাবো। এবং আইবিএস এর ক্ষেত্রে ডিএ, এইচআরএ, টিএ স্পেশাল সিকিউরিটি অ্যালাওয়েন্স আমরা পাচ্ছি, যেখানে আমার সিকিউরিটির জন্য একটা অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে, প্লাস ইউনিফর্ম অ্যালাওয়েন্স আমরা পাবো। এছাড়াও পেনশন তো অবভিয়াসলি থাকছে। অর্থাৎ আইবিএস এর ক্ষেত্রে কিন্তু অ্যালাওয়েন্সের দিক থেকে যদি আমরা দেখি, অনেক বেশি কিছু অ্যালাওয়েন্স আমাদেরকে দেওয়া হয়। এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে জানিয়ে দিই, এসএসসি এমটিএস এ যেটা দেওয়া হয় না এবং আইবিএস তে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইনসেনটিভ। তোমার কাজের ওপর বেস করে তুমি যদি খুব ভালো কাজ করো তাহলে তোমাকে পুরস্কার স্বরূপ কিছু এক্সট্রা পেমেন্টও দেওয়া হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আইবিএস এর পুরো পেমেন্টের স্ট্রাকচার। ওকে, বেসিক পে থেকে শুরু করে, ইন হ্যান্ড পে থেকে শুরু করে, অ্যালাওয়েন্স থেকে শুরু করে সমস্তটাই এই দিকে অনেক বেশি তোমার এসএসসি এমটিএস এর থেকে কম্পারেটিভ যদি আমরা দেখি। নেক্সট যদি আমরা দেখি, তো আমাদের যে স্টেটাস, পদমর্যাদা বা আমাদের যে সম্মান, সেইটা এসএসসি এমটিএস আর আইবিএস এর মধ্যে কি তফাৎ রয়েছে আগেই বলে দিয়েছি। 10th পাস জব হচ্ছে দুটোই, কিন্তু তার মধ্যেও তোমার সম্মানটা কোথায় তুমি বেশি পাচ্ছ?
অবশ্যই যদি আমরা IBS এর ক্ষেত্রে দেখি সেখানে আমাদের যে সম্মান সেটা অনেক বেশি থাকে। তার কারণ হচ্ছে এখানে তুমি ডিরেক্টলি MH এর আন্ডারে কাজ করছো, মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করছো, তুমি ভারতীয় গোয়েন্দা দপ্তরের একজন এক্সিকিউটিভ পদে রয়েছো, অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করছো। এখানে তোমার সিকিউরিটি, তোমার হাতে অনেক রেসপন্সিবিলিটি, যেটা আমি বারবার বলে থাকি। সেদিক থেকে SSC MTS এ যদি আমি বলি, এখানে লেভেলের মানে এন্ট্রি লেভেলের সরকারি চাকরি হচ্ছে SSC MTS, যেখানে MTS-এই কেউ আটকে থাকে না। যারা MTS-এ চাকরি পায় তারা সেটা এন্ট্রি লেভেল হিসাবে দেখে, অর্থাৎ ক্লাস 10-এর পরে সরকার থেকে তোমাকে একটা সরকারি চাকরির সুযোগ দেওয়া হচ্ছে মাত্র। এটা কিন্তু তোমার কোনো পদমর্যাদা তৈরি করছে না। এখানে তুমি MTS-এ চাকরি করতে ঢুকছো, যারা ঢোকে তুমি সবাইকে জিজ্ঞেস করে নিতে পারো, তারা কিন্তু পরবর্তীকালে MTS-এ চাকরি করতে করতে CHSL এবং CGL এর জন্য প্রিপারেশন নেয়, এবং তাদের লক্ষ্যই থাকে যে আমি CGL ক্র্যাক করব, যেটা গ্র্যাজুয়েশন পাশের পরে দেওয়া যায়। ঠিক আছে, তো সরকার থেকে তোমাকে MTS-এ যে চাকরিটা দেওয়া হচ্ছে সেটা একটা এন্ট্রি লেভেলের চাকরি দেওয়া হচ্ছে, যে তোমার জন্য সরকারি চাকরির দরজাটা খোলা হলো। এইবার তুমি তোমার নিজের পদমর্যাদা আস্তে আস্তে ইনক্রিজ করতে পারো। কিন্তু যদি আমি আইবির ক্ষেত্রে দেখি, আইবির ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে তোমাকে কাজ করতে হচ্ছে, এবং এখানে কিন্তু কোনো এন্ট্রি লেভেলের চাকরি নয়। এখানে তুমি একেবারে প্রথম দিন থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ কাজকে হ্যান্ডেল করবে, খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে ভারতের গোয়েন্দা দপ্তরের মধ্যে। বোঝাতে পারলাম? এবং যদি আমরা MTS এর ক্ষেত্রে দেখি, বেশিরভাগই হচ্ছে আমাদের ক্লারিক্যাল জবের মধ্যে পড়ছে। সেখানে IBS এর ক্ষেত্রে তোমাকে অনেক ফিল্ড ওয়ার্ক করতে হবে, যেটা আগেই বললাম। অনেক রকমের রিস্কি এবং সেন্সিটিভ রোল প্লে করতে হবে, অনেক ডিপ্লোম্যাটিক রোল প্লে করতে হবে। ঠিক আছে, যেখানে হয়তো তুমি একমাত্র জানবে যে এর মানে এর কি গোপন তথ্য আছে, এবং তোমাকে সেই যে তুমি জানো এটা তুমি কারোর কাছে প্রকাশ করতে পারবে না। তার কারণ এটা তোমার কাছে একটা গোপন তথ্য হিসেবে রয়েছে, যেটা তুমি তোমার যে বড় কর্তা তার কাছে গিয়ে সেই ব্যাপারে আলোচনা করবে। অর্থাৎ এখানে তোমার একটা অত্যন্ত রিস্কি সেন্সিটিভ রোল প্লে করতে হচ্ছে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে আশা করি স্টেটাস এবং রেসপেক্টের দিক থেকেও আমি একটা পার্থক্য বোঝাতে পারলাম। ওয়ার্ক পজিশন আর লোকেশনের ক্ষেত্রেও যদি তুমি দেখো, মানে ওয়ার্ক পোস্টিং, তোমার কোথায় পোস্টিং হবে, তোমার কি কাজের প্রেশার থাকবে, তার উপরে যদি তুমি দেখো, তাহলে সারা ভারত জুড়েই SSC MTS এর পোস্টিং হতে পারে, এবং সারা ভারতেই এই অফিসগুলোতে পোস্টিং হয়। বেশিরভাগই তোমার ডেস্ক বা সাপোর্ট স্টাফের কাজ করতে হবে, ডেস্কিং জব হবে বা সাপোর্ট স্টাফ হিসেবে তুমি কাজ করবে। সেক্ষেত্রে IBS এ হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর ফিল্ড অফিসে তোমার পোস্টেড হবে। ঠিক আছে, এবং শহর বা গ্রামীণ সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে জায়গা, যেখানেই তোমার সিকিউরিটির দরকার, সেটা শহরে হতে পারে, গ্রামে হতে পারে, সেটা কোনো এমনি একটা নর্মাল তোমার মিউনিসিপ্যালিটি এরিয়া হতে পারে, যে কোনো জায়গায় যেখানেই আমার সুরক্ষার দরকার সেখানে তোমার পোস্টিং হতে পারে। ঠিক আছে, এখানে কোনো পার্টিকুলার তোমার মানে শিফটিংও হতে পারে। তুমি ধরো 1 বছরের জন্য যে জায়গায় আছো, তার পরের বছর তোমার অন্য কোনো জায়গায় শিফটিং হতে পারে। এই পোস্টিংটা তোমার হবে IBS এর ক্ষেত্রে, যেখানে যখন তোমাকে দরকার হবে সেখানে তখন তোমাকে সিকিউরিটির জন্য পাঠাবে। বোঝা গেল? নেক্সট যদি আমরা দেখি যে আমাদের জব প্রোফাইলের দিক থেকে, মানে কাজকর্মের দিক থেকে কি পার্থক্য রয়েছে, যেখানে রোলস এবং রেসপন্সিবিলিটি এসে যায়, এবং এটা আমি আগেও তোমাদের বারবার বলছি যে SSC MTS এর ক্ষেত্রে IBS তে তোমার যে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব রাখছে, কারণ টোটাল ভারতের গোপনীয়তা তোমার হাতে রয়েছে। যেরকম SSC MTS এর ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, আপকিপ অফ অফিস, ক্যারিং ফাইলস অ্যান্ড পেপার, তোমাকে কোনো ফাইল ক্যারি করতে হবে, এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে, এই ডেস্ক থেকে অন্য ডেস্কে নিয়ে যেতে হবে, কোনো ফাইল তোমার কাছে রাখা থাকবে সেটাকে রক্ষণাবেক্ষণ করা তোমার দায়িত্ব থাকবে, এরকম কাজ করতে হবে। ফটো কপিং অর্থাৎ জেরক্স করতে হতে পারে, সেন্ডিং ফ্যাক্সেস, মেল ফ্যাক্স এগুলো সেন্ড করতে হতে পারে, নন ক্লারিক্যাল কিছু কাজ থাকতে পারে।
ড্রাইভিং ভেহিকেল, তোমাকে ড্রাইভ করার জন্য কিছু একটা পোস্ট থাকবে যদি এটা দরকার পড়ে। অ্যাসিস্টিং ইন রুটিন অফিস ওয়ার্ক, এবং রোজকার যে কাজকর্ম হচ্ছে একটা অফিসের মধ্যে, একটা সরকারি অফিস, সেই অফিসে রোজের যা কাজকর্ম হচ্ছে সেইগুলোতে তোমাকে হেল্প করতে হতে পারে। এটা হচ্ছে পুরোপুরি এসএসসি এমটিএস এর জব স্ট্রাকচার। আর যদি আমি আইবিএস এর কথা বলি, সেখানে প্রথমেই যেটা বারবার বলছি, ফিল্ড ওয়ার্ক থাকবে, যেখানে তোমার সার্ভিলিয়েন্স, ইনফরমেশন, চারদিক থেকে বিভিন্ন গোপন তথ্য তোমাকে গ্যাদার করতে হবে। খুব ইন্টারেস্টিং, খুব একটা মানে কি বলবো, কৌতূহল উদ্দীপকমূলক কাজকর্ম তোমাকে এখানে করতে হচ্ছে। চারদিক থেকে অনেক রকমের ইনফরমেশন তোমাকে গ্যাদার করতে হচ্ছে। কোন দেশ থেকে কে আসছে, কোথাও কোনো মানে কিছু হচ্ছে নাকি, ঠিক আছে, ইন্টারনাল পুরো গোপনীয়তা, ভারতের ইন্টারনাল যা কিছু গোপন তথ্য সেগুলো তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে এই সমস্ত জোগাড় করতে হচ্ছে। ওকে, রিপোর্টিং টু হায়ার অফিসিয়ালস, এই হায়ার অফিসিয়ালসটা কি, এসিআইও, তোমার উঁচু পোস্টে যে থাকবে সে হচ্ছে এসিআইও। তার কাছে তোমাকে বলতে হবে যে আমি এই তথ্যটা অমুক জায়গা থেকে পেয়েছি, আমার এই তথ্যটা এবার আপনি যাচাই করে দেখুন যে এটা ঠিক কি ভুল, ঠিক আছে। অ্যাসিস্টিং সিনিয়র আইবি অফিসার ইন ইন্টেলিজেন্স টাস্ক, এবং ধরো কোনো একটা বড়সড় মিটিং হয়েছে, সেখানে কোনো ইন্টেলিজেন্স অফিসার, আইবির কোনো বড় অফিসার সে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে তুমি তোমার যে ইনফরমেশন, তোমার কাছে গোপন তথ্য আছে, সেটাও তুমি ওখানে শেয়ার করলে এবং সেই মতো ওরা একটা সিদ্ধান্ত নিতে পারে, তো সেই কাজেও তোমার হেল্প লাগবে। ডেস্ক ওয়ার্ক অলসো পসিবল, ডেস্ক ওয়ার্ক মানে এটা হতেও পারে, ফিল্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে তোমাকে ডেস্ক ওয়ার্কও সামলাতে হবে, সেন্সিটিভ সামটাইম রিস্কি ওয়ার্ক তোমাকে করতে হচ্ছে। নেক্সট যদি আমরা দেখি যে আমাদের কেরিয়ার গ্রোথ কি আছে এর মধ্যে, ঠিক আছে, আমাদের কেরিয়ারের উন্নতি কি হবে, আমি যদি ভবিষ্যতে এই চাকরি করি তাহলে আমি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে পারি। তো দেখো, কেরিয়ার গ্রোথের কথা যদি বলি, আমি একদম এসএসসি এমটিএস এ যদি বলি, তো এলডিসি, ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট, আমাকে ফার্স্টে এমটিএস পদে চাকরি পেলাম, তারপরে আমার যদি প্রমোশন হয় তাহলে আমি লোয়ার ডিভিশন ক্লার্কে প্রমোট হব, তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে আমার প্রমোশন হবে আপার ডিভিশন ক্লার্কে, তারপর আমাদের প্রমোট হবে বা অ্যাসিস্ট্যান্টের জায়গায়, ঠিক আছে। এবং তুলনামূলকভাবে খুব ধীর গতির হয় হচ্ছে এই প্রমোশন প্রসেসটা। সেদিক থেকে আইবিএসএ তে যদি আমি দেখি তাহলে আমার সিনিয়র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টে আমার প্রমোশন হবে, তারপরে ফিল্ড পারফরমেন্স এবং আমার কতটা ডেডিকেশন আছে কাজের প্রতি, আমি কতটা ভালো কাজ করতে পারছি, তার উপর ভিত্তি করে আমার কিছু এক্সট্রা ইনসেন্টিভ যেরকম থাকছে সেরকম এক্সট্রা কিছু সম্মানজনক পদেও আমার উন্নতি হতে পারে। আমি সিনিয়র সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে খুব তাড়াতাড়ি আমার পদমর্যাদা উন্নতি হতে পারে, ঠিক আছে। তো এইটা আমার কাছে একটা কেরিয়ার গ্রোথ বা প্রমোশনের দিক থেকে যদি আমরা দেখি, তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তোমরা যদি মনে করো যে তোমরা আইবিএস এর জন্য পরীক্ষায় বসবে, তাহলে আমি বলবো অবশ্যই বসো, কারণ যদি আমি দুটোকে পাশাপাশি রাখি, যারা হয়তো ক্লাস 10 পাস করেছো, সদ্য ক্লাস 12 পাস করেছো, তারা এসএসসি এমটিএস এর জন্য প্রিপারেশন নাও, কারণ তাদের হাতে অঢেল টাইম আছে, তারা আস্তে আস্তে গ্র্যাজুয়েশন করবে, তারপরে তারা সামনের পরীক্ষাগুলো দেবে, বসবে, তাদের হাতে অনেক টাইম আছে। কিন্তু যারা অলরেডি অনেকটা বয়স পেরিয়ে গেছে, হয়তো তারা গ্র্যাজুয়েশন করছে, এরকম পজিশনে রয়েছে, তো তাদের জন্য আমি বলবো বেস্ট হচ্ছে আইবিএসএ কে টার্গেট করা, কারণ তোমাদের অলরেডি সেই এন্ট্রি লেভেলের জব করার যে মেন্টালিটি বা যে স্ট্রাকচার, সেটা তোমরা অনেক দিন পেরিয়ে এসেছো। তোমাদেরকে এবার যদি 22, 23, 24, 25 বছর বয়স হয় তোমাকে এখন পরিবারের হাল ধরতে হবে, নিজের কেরিয়ারের কথা ভাবতে হবে, নিজের কেরিয়ারের গ্রোথটা ভাবতে হবে। তো আমি তোমাদের জন্য বলবো, যাদের বয়স এই 22 থেকে 25, 26, 27-এর মধ্যে আছো, তারা অবশ্যই আইবিএসএ কে টার্গেট করো, তাদের জন্য এটাই সব থেকে বেস্ট চাকরি হবে। কারণ তুমি এখন এমটিএস দেবে, তারপর তুমি গিয়ে 10 বছর পর সিএইচএসএল দেবে, তারপর গিয়ে তুমি সিজিএল দেবে, তোমার জীবন বেরিয়ে যাবে, তোমার এনার্জি চলে যাবে, তোমার সমস্ত কিছু চলে যাবে। তো যারা ক্লাস 10 পাস করেছো, 12 পাস করেছো সদ্য এই বছর, তারা এমটিএস এর জন্য পড়ো,
তারাও আইবিএস এ দিতে পারো। কিন্তু যাদের অলরেডি ইমিডিয়েটলি চাকরি দরকার, এক্ষুনি চাকরি দরকার, তাহলে তারা অবশ্যই আইবিএস এর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে শুরু করে দাও। আমি এটা একদম ফ্যাকচুয়াল দিক থেকে বলে দিচ্ছি। তার কারণ এসএসসির এখন অনেক ঝামেলা চলছে, এসএসসি নিয়ে আন্দোলন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এর ভবিষ্যৎ কি হতে পারে কেউ জানে না। কিন্তু আইবিএস এ খুব স্বচ্ছ নিয়োগ হবে এবং সেখানে তুমি ডিরেক্টলি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে চাকরি পাবে এবং এর নিয়োগ খুব দ্রুত হয়, খুব দ্রুত নিয়োগ হয়। 2025-এর ডিসেম্বরের মধ্যেই তোমার একটা চাকরির লেটার, অফার লেটার হাতে চলে আসবে, এটা আইবির গ্যারেন্টি। ঠিক আছে? এবং তোমাদেরকে বলে দিই, যদি তুমি আইবির জন্য প্রিপারেশন নিতে চাইছো, যাদের একদমই টার্গেট যে আমি আইবিএস এ এই পুরো সেশন দেখার পরে যদি তোমার মনে হয়, তাহলে অবশ্যই তোমরা ব্যাচে আমাদের ভর্তি হতে পারো। এই ব্যাচে এখন তোমাদের ডাবল ভ্যালিডিটি অফার চলছে। তোমরা 30শে জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়েছে, তো এই ব্যাচটা অবশ্যই নিয়ে নাও। এখানে একদম তোমাদের গোড়া থেকে আমরা গাইড করে দেব যে কিভাবে পড়লে খুব কম সময়ের মধ্যে পুরো আইবি সিলেবাস তোমাদের কমপ্লিট হবে এবং তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে এবং চাকরিটা করে নিতে পারবে। টিয়ার 1 টিয়ার 2 সমস্ত কিছু আমরা এখানে কভার করিয়ে দেব। 30শে জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়েছে, লাইভ ক্লাস হবে, ইবুক দেওয়া হবে, রেকর্ডেড ভিডিও থাকবে এবং একটা জিকে জিএস এর প্রিন্টেড কপি বই তোমাদের বাড়িতে চলে যাবে। অবশ্যই Y1012 এই কোডটা অ্যাপ্লাই করে নিও, তাহলে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? এবং যারা ক্লাস 10 12 পাস করেছো এবং এসএসসি এমটিএস এর জন্যই ভাবছো, তাদের জন্যও আমাদের ব্যাচ আছে, তারাও নিতে পারো। তারাও এখান থেকে তোমাদের বেসিক পড়াশোনাটা শুরু করে দিতে পারো। এই ব্যাচ 2রা জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং এই ব্যাচের ভ্যালিডিটি 11 মাস আছে। Y1012 করে তোমরা এখানেও ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এই ছিল আজকের টোটাল সেশন। পুরো সেশনটা তোমাদের কেমন লাগলো, তোমাদের আর কোনো জিজ্ঞাসা আছে নাকি, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। পুরোটা ভিডিওটা দেখার পরেই কমেন্ট করো, তার কারণ এখানে অনেক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, অনেক কিছু বিষয় তোমাদের জানা দরকার, একটু ভেবে দেখা উচিত তোমাদের ভবিষ্যৎকে নিয়ে, তাই জন্যই এই ভিডিওটা করা। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।